কামিনী কুষাণের কথা শুনে কাঁদো কাঁদো গলায় বলল, থাক, আর বলতে হবে না কিছু। তোর বউই তোর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লোক। আমাকে তো শুধু শুধু সান্ত্বনা দিচ্ছিস। কুষাণ কামিনীর কথা শুনে ওর মাকে জড়িয়ে ধরে বলল, না আম্মু, কোনো সান্ত্বনা দিচ্ছি না, আমি সত্যি বলছি। একজন মা তার সন্তানকে পেটে ধরে, তার জন্ম দিয়ে ভালোবাসা, স্নেহ, সঠিক শিক্ষা ও শাসনে তাকে লালন পালন করে বড় করে তোলে ও মানুষের মতো মানুষ তৈরি করে। অপরদিকে একজন স্ত্রী তার স্বামীর অর্ধাঙ্গিনী, তার সুখ দুঃখের সাথী। এমন ব্যক্তি যে বিবাহিত জীবনের শেষ পর্যন্ত স্বামীর পাশে থাকে, তাকে মনোবল ও অনুপ্রেরণা যোগায়, তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং ভালোবাসা ও যত্নে জড়িয়ে রাখে। সেজন্য মা ও স্ত্রীর তুলনা চলে না। মায়ের স্থান কখনোই একজন স্ত্রী নিতে পারে না, তেমনি স্ত্রীর স্থান কখনো একজন মা নিতে পারেন না। মা মায়ের জায়গায় বড়, স্ত্রী স্ত্রীর জায়গায় বড়। হঠাৎ জারিফ চৌধুরীও আসলো সেখানে। তিনি বললেন, কুষাণ একদম ঠিক আছে বলেছে কাহিনী, আরও সেভাবেই চলছে। আমার মনে হয় সংসারে শান্তি বজায় রাখতে হবে, এই জন্য ছেলেটা উচিত ভারসাম্য রেখে চলা। যা কুষাণের মাঝে আমি বারংবার খেয়াল করেছি, এমন একজন ছেলের জন্ম দিয়ে সত্যি আমি নিজেকে ভাগ্যবান মনে করি। স্ত্রীর কথা শুনে বা স্ত্রীর প্রেমে অন্ধ হয়ে যেমন কোনোভাবে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, ঠিক তেমনই বাবা মাকে গুরুত্ব দিতে গিয়ে স্ত্রীকেও অবহেলা করা যাবে না। সেজন্য আমাদের সবার মনে রাখা উচিত, বাবা মায়ের অধিকারের জন্য যেমন সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে, একইভাবে স্ত্রীর হক সম্পর্কেও কিয়ামতের দিন সৃষ্টিকর্তার আদালতে জবাব দিতে হবে। তবে দুঃখজনক হলেও সত্য, আবহমান কাল থেকেই আমাদের সমাজের পুরুষেরা এক পেশে নীতিতে অভ্যস্ত হয়ে পড়েছে। কেউ অতি মাতৃভক্তি দেখাতে গিয়ে স্ত্রীকে মানুষই মনে করেনি, আবার কেউ অতি স্ত্রী প্রীতি দেখাতে গিয়ে মায়ের সব অবদান ভুলে থেকেছে নির্মম ভাবে। স্ত্রীর কথায় মায়ের সাথে খারাপ আচরণ করা আমাদের দেশের মানুষের সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আবার মায়ের কথা স্ত্রীকে ডিভোর্স দেওয়া ঘটনাও কম ঘটছে না। এভাবে ভারসাম্যহীন জীবনযাপনের ফলে দুনিয়া আখিরাতের অশান্তি ছাড়া কিছুই কপালে জোটে না হতভাগ্য পুরুষটি। একজন পুরুষকে তখনই আমরা সুপুরুষ বলবো যখন সে সম্পর্কের ভারসাম্য রক্ষা করে মা বাবাকে তাদের অবস্থান অনুযায়ী মর্যাদা দেবে এবং স্ত্রীকে তার অবস্থান অনুযায়ী প্রেম দিয়ে সুখী সুন্দর আদর্শ পরিবার গড়ে তোলার চেষ্টা করবে। কুষাণের জীবনের এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে কামিনী তোরাকে সহ্য করতে না পেরে ডিভোর্স দেওয়ার কথা তুলছে, অন্যদিকে তোরা কামিনীর মুখে বারবার ডিভোর্সের কথা শুনে কুষাণের ওপর বকাঝকা শুরু করে দিয়েছে। কুষাণের মনের উপর দিয়ে কি ঝড় বয়ে চলেছে সেটা শুধুমাত্র সেই জানে, কিন্তু সে যেহেতু তার মা আর বউ দুজনকে সমানভাবে ভালোবাসে, দুজনকে তার পাশে চায় সেজন্য তাদেরকে বোঝানোর জন্য উঠে পড়ে লাগে কুষাণ। কুষাণ কামিনীকে বোঝায়, তোরা আর প্রিয়জনদের ছেড়ে আমাদের ঘরে এসেছে, আপন করে নিয়েছে আমাকে, তোমাদের সবাইকে। সেজন্য আমার ফ্যামিলির লোকজনকে ভালোবাসার পাশাপাশি তাকেও আমার ভালোবাসা উচিত। আমি যদি তোরার সাথে খারাপ আচরণ করি বা তোমরা কেউ ওকে কটু কথা শোনাও, তখন মেয়েটা ভীষণভাবে ভেঙে পড়বে আর নিজের ভাগ্যকে গালমন্দ করতে থাকবে, সারাদিন কান্নাকাটি করবে। সেটা কি ভালো লাগবে বলো? বিনা কারণে তার চোখ থেকে ঝরে পড়া এক ফোঁটা অশ্রু আমাদের জন্য যে কতটা অভিশাপের হয়ে দাঁড়াবে তা তুমি ভাবতেও পারবে না। অন্যদিকে কুষাণ তোরাকে বোঝায়, একটু অবসর পেলেই আম্মু আমার সঙ্গে ছোটবেলার গল্প করেন। ছোটবেলায় তিনি কিভাবে খালার সঙ্গে খুনসুটি করেছেন, কিভাবে সমবয়সীদের সঙ্গে গ্রামীণ খেলায় মেতে থাকতেন, এসব গল্প করতেন। আমি অবাক হয়ে শুধু আম্মুর গল্প শুনতাম। আম্মু এত বেশি রাগী আর জেদি হওয়া সত্ত্বেও আমার সাথে আমার সাথে একদম শিশুদের মতো মেশেন তিনি। আমাকে এত বেশি ভালোবাসেন যা আমি তোমাকে বোঝাতে পারবো না তোরা। তবে আমার বউকে যে তিনি সহ্য করতে পারবেন না সেই ধারণা আমার আগে থেকেই ছিল। আমি সবসময় শুধু এই ভয়ে থাকতাম, জানি না আমার বিয়ের পর আম্মুর রিয়াকশন কেমন হবে, আমার বউয়ের সাথে তিনি কেমন আচরণ করেন। কারণ আম্মুকে আমি সব সময় একটা কথা বলতে শুনেছি, তা হলো আমার কুষাণকে সবচেয়ে বেশি ভালোবাসার অধিকার আমার আছে, আর আমার কুষাণও
সবচেয়ে তার মাকে বেশি ভালোবাসবে। এজন্য রাগে আর অভিমানে এমন আচরণ করে আম্মু। তুমি কষ্ট পেও না তোরা, নিজেকে কষ্ট করে সবার সাথে একটু মানিয়ে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর আমি আছি তো। তোমার উপর আম্মুর অহেতুক বকাঝকা করা না হয় তোমাকে আমার ভালোবাসা দিয়ে পুষিয়ে দেব, চলবে তো তাতে? কুষাণের মুখে কামিনী আর তোরা এইসব উপদেশ শুনে দুজনে বেশ ইমোশনাল হয়ে পড়ল। তারা এতদিন যদিও জানতো কুষাণ তাদের যথেষ্ট ভালোবাসে, কিন্তু আজ আরো পরিষ্কারভাবে বুঝে গেল ব্যাপারটা। কুষাণ যে বউকে রেখে মাকে বা মাকে রেখে বউ শুধু বউকে নিয়ে সুখী থাকতে পারবে না তা দুজনে বুঝে গেল। কামিনী কাঁদতে কাঁদতে কুষাণের হাত ধরে বলল, বাবা আমাকে ক্ষমা করে দিই বাবা, তোর মনে অনেক আঘাত দিয়েছি আমি। তোরাকে অপমান করাই বা তার সাথে বাজে আচরণ করাই তোরার চেয়ে তুই যে বেশি কষ্ট পেয়েছিস তা আমি বুঝতে পেরেছি। কুষাণ তখন কামিনীর হাত ধরে বলল, আম্মু আগে সবকিছু ভুলে যাও। আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো আর সুন্দরভাবে জীবনযাপন করব। তোরা হঠাৎ তার শাশুড়ির কাছে এসে বলল, আম্মু আমাকে ক্ষমা করে দিন, হয়তো রাগের বশে আমিও ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলেছি। কামিনী তখন তোরাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, ভুল তো আমরা করেছি তোমার সাথে, ক্ষমা তো চাইবো আমরা। একজন নতুন বউয়ের সাথে আমরা যা যা করেছি, সত্যি তুমি অনেক বেশি ধৈর্যশীল মানুষ। অন্য কেউ হলে আর ফিরে আসতো না এই সংসারে। তোরা কামিনীর কথা শুনে কুষাণের দিকে তাকিয়ে বলল, আম্মু সবকিছু আপনার ছেলের জন্যই সম্ভব হয়েছে, আমি কিন্তু মোটেও ধৈর্যশীল মেয়ে নই। আমি তো সেই কবেই এই সংসার ছেড়ে চলে যেতাম, শুধুমাত্র আপনার ছেলের কারণে যেতে পারিনি। সে সব সময় আমাকে বোঝাতো, সেজন্য ওকে আমি কত বকেছি, তারপরেও সে হাল ছাড়েনি। শেষমেশ কুষাণের কষ্ট সার্থক হলো। জারিফ চৌধুরী এতক্ষণ সবার কথাবার্তা মনোযোগ দিয়ে শুনছিলেন। তিনি বেশ খুশি হলেন কামিনীর পরিবর্তন দেখে। যাক, অত্যন্ত এবার একটু সংসারে শান্তি ফিরে আসবে। জারিফ চৌধুরী এবার কুষাণের হাত ধরে বলল, বাবা তোরাকে নিয়ে এখন রুমে চলে যা, অনেক রাত হয়েছে। তারপর কামিনীর হাত ধরে বলল, তোমার এই কান্নাকাটি শেষ হয়ে থাকলে এবার তুমি রুমে আসতে পারো। কয়টা বাজে দেখেছো? হ্যাঁ চলো। এ বলে কামিনী জারিফ চৌধুরীর সাথে রুমে চলে গেল। জারিফ চৌধুরী রুমে গিয়ে কামিনীকে বোঝাতে লাগলো। জারিফ চৌধুরী বলল, এতদিন যা যা হয়েছে সবকিছু ভুলে সামনের দিকে এগো কাহিনী। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। এমন একটা ভালো ছেলে যার আছে, তার মা কি করে খারাপ হতে পারে? আমার বিশ্বাস তুমি চাইলেই নিজেকে পরিবর্তন করতে পারবে। তোরাকে নিজের মেয়ে মনে করে ওকে আবার সবকিছু বুঝিয়ে দাও। এখন তোমার সংসার সম্পদ এসবের চিন্তা করার সময় না। তুমি এখন শুধু খাবে দাবে আর ইবাদত বান্দেগি করবে। কামিনী জারিফ চৌধুরীর কথা শুনে ফেল ফেল করে তাকিয়ে রইল। কারণ সবকিছু ঠিক হয়ে গেল, সে যে এখনো তার মনে একটা অপরাধবোধ বারবার জেগে উঠছে। সে একবার ভাবছে জারিফকে বলবে কথাটা, আর একবার ভাবছে না না, কাউকেই জানাবে না সে। তার কুষাণ শুধুমাত্র তারই সন্তান। কুষাণের মা সে ছাড়া আর অন্য কেউ হতেই পারে না। কুষাণকে তার মতো করে আর কেউই ভালোবাসতে পারবে না। সবাই সবার রুমে চলে যাওয়ার পর কুষাণ ও তোরাকে সাথে করে নিয়ে নিজের রুমে প্রবেশ করলো। তারপর তোরাকে বলল, যাও তুমি গিয়ে শুয়ে পড়ো। তোরা তা শুনে বলল, তুমি শুবা না? যাও তুমি, আমি একটু পরে আসতেছি। তোরা তখন হঠাৎ করেই বলল, আজকে কিন্তু লাস্ট দিন কুষাণ। ইদানিং আমি খেয়াল করতেছি তুমি অনেক বেশি আসক্ত হয়ে পড়েছো। সংসারের এমন অশান্তি দেখে আমি কিছু বলতেছি না, পরবর্তীতে আর একদিন যদি দেখি তাহলে কিন্তু আর রক্ষা নেই তোমার। কুষাণ তোরার কথা শুনে মুচকি একটা হাসি দিয়ে বলল, তুমি যেটা ভাবতেছো সেরকম কিছু নয় তোরা, ছোট্ট একটা কাজ আছে আমার। এই বলে রুম থেকে বের হয়ে গেল কুষাণ। তোরা তা দেখে বলল, কুষাণ, আমি জানি এখন তোমার কোনো কাজ নেই, এত রাতে আবার কিসের কাজ থাকতে পারে? তো কুষাণ তখন পিছন দিকে তাকিয়ে বলল, বললাম তো আসতেছি, যাও শুয়ে পড়ো গিয়ে। তোরা চুপচাপ একা একা শুয়ে থাকলো। তার এত বেশি রাগ হচ্ছে যে ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু করতে পারছে না। কুষাণ ইদানিং তাকে একটুও ভয় করছে না। সে রুমে থাকা সত্ত্বেও তার চোখের সামনে ছাদে বসে, এমনকি বেলকনিতে গিয়েও সিগারেট টানছে। আগে থেকে কত ভয় পেত, তার ভয়ে সিগারেটের নাম মুখেই আনতো না। আসলে ছেলেরা এমনই, একটু ভালোবাসা দেখালে এরা মাথায় উঠে নাচতে থাকে। এদেরকে একটু শাসনেই রাখতে হয়। হঠাৎ কিছুক্ষণ পর কুষাণ আসলো। সে রুমে এসেই আগে ওয়াশরুমে চলে গেল।
তোরা এখনো জেগে আছে। তবে কুষাণকে রুমে ঢোকা দেখে চোখ বন্ধ করে ঘুমানোর অভিনয় করলো। কুষাণ ফ্রেশ হয়ে এসে ঘরের লাইটটা অফ করে দিয়ে বেড সাইড ল্যাম্পটা অন করলো আর তোরাকে জড়িয়ে ধরে বলল, ঘুমাইছো? তোরা কোনো উত্তর দিল না। কুষাণ তখন বলল, আমি জানি তুমি ঘুমাওনি, আর আজ ঘুমানোর কথাও না। 2 দিন পর আমাদের দেখা হলো, তোরা প্লিজ তাকাও আমার দিকে। তোরা তা শুনে বলল, সিগারেট খাওয়ার সময় সে কথা মনে ছিল না? এতক্ষণ দিয়ে এসে মনে হলো আজ আমাদের 2 দিন পর দেখা হলো। খাইনি তো সিগারেট। এই দেখো, কোন স্মেল কি পাচ্ছ? মিথ্যে কথা কেন বলতেছো কুষাণ? আমি কিন্তু ছোট মানুষ না, যেভাবে বোঝাবে সেভাবেই বুঝবো। তুমি যে সিগারেট খেয়ে দাঁত মেজে একটা সেন্টের ফ্রুটস মেখে দিয়ে এসছো তা আমি ভালো করেই জানি। তোমার পকেটে এখন আমি সব সময় 2-1টা সেন্টের ফ্রুটস পাই। তুমি আবার কবে থেকে আমার পকেটে হাতাহাতি করছো? এটা তো খুব বাজে অভ্যাস। এই বলে কুষাণ তোরা ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, আই লাভ ইউ তোরা। এই দেখো কি এনেছি তোমার জন্য। কথা ঘোরাচ্ছ কেন কুষাণ? এখন আমাদের কি নিয়ে কথা হচ্ছে এটাই আগে শেষ করো। ওসব কথা শেষ হবার নয়। ওটা যতদিন আমি বেঁচে থাকবো ততদিন শুনতেই হবে। এখন যা এনেছি একবার দেখো তাকিয়ে। দেখবো না আমি। আগে বলো কবে ছাড়বে এসব বদ অভ্যাস? ছেড়েছি তো, মাঝে মধ্যে ভুলবশত খেয়ে ফেলি, সেটা কি আমার দোষ? তোরা এবার কুষাণের পাশ হলো। সে দেখলো তার ফেভারিট চকলেট আর চিপস, তার সাথে একটা টকটকে লাল গোলাপের তোড়া। কুষাণ তখন বলল, এখন খুশি হয়েছো? এগুলো আনতে গিয়েছিলাম, না বুঝে হুদাই চিল্লাচিল্লি করো। এগুলো তুমি অনেক আগেই এনেছো, আমি এগুলো আগেই দেখেছি। এখন তুমি ছাদে গিয়েছিলে, সেখান থেকে সিগারেট টেনে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলে। ওসব নিয়ে আমরা কাল আলোচনা করি। এখন চকলেট আর চিপসগুলো খেয়ে নাও তাড়াতাড়ি, তারপর একটু। এই বলে কুষাণ তার এক চোখ বন্ধ করে মুচকি একটা হাসি দিল। তোরা তখন কুষাণের হাত ধরে বলল, তুমি কেন বুঝতে চাও না কুষাণ? তুমি কি চাও আমাদের বাচ্চার ক্ষতি হোক? তুমি যদি নিজেই সিগারেট না ছাড়তে পারো তাহলে নিজের সন্তানকে কি শিক্ষা দেবে? বাচ্চা? আমার আবার বাচ্চা এলো কোথা থেকে? মাত্র বিয়ে হয়েছে, এরই মধ্যে বাচ্চা এসে গেছে? এখনো আসেনি, কিন্তু আসবে তো। ও বুঝেছি, তোমার এসব গিফট চাই না, তোমার এখন বাচ্চা চাই, সেই জন্যই তুই ঘুরে উল্টে বোঝাচ্ছ কথাটা। ওকে, আমি তো রেডি আছি, স্টার্ট করে দেবো কি? তোরা তখন চিৎকার করে বলল, কুষাণ, তুমি কিন্তু আবার কথা ঘোরাচ্ছ। আমি আবার কি করলাম? তুমি তো নিজেই বললে বাচ্চার কথা। তোমার সাথে আমি কোনো কথাই বলবো না, আর তুমি আমাকে ছুঁয়েও দেখবে না। সরে যাও আমার কাছ থেকে। কুষাণ তখন তোরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। ঠিক আছে, ছোবো না। তোরা তখন বলল, কুষাণ প্লিজ ছাড়ো আমাকে, আমার ভালো লাগতেছে না কিন্তু। আমারও কি? তোমাকে না ছোঁয়া পর্যন্ত আমাকেও ভালো লাগতেছে না। তুমি অযথাই এমন জিদ দেখাও না। এখন কিন্তু 3টা পার হয়ে গেছে, চুপচাপ থাকো এখন। এসব নিয়ে আমরা কাল আলোচনা করব। আসলে এটা ঠিক না, আমি তো আমার দোষ স্বীকার করেছি। এসব বদ অভ্যাস যত দ্রুত সম্ভব ত্যাগ করতে হবে। তোমার কথা আমি বিশ্বাস করি না। তুমি আবার কালকেই ভুলে যাবে, আগে কথা দাও। ওকে, কথা দিলাম। আমার ছোট্ট একটা রাজকন্যা বা রাজপুত্র এলেই ছেড়ে দিব সব। সেজন্য আর 1 সেকেন্ড দেরি করা যাবে না। সিগারেট ছাড়তে হলে একটা রাজকন্যা বা রাজপুত্র চাই। এই বলে কুষাণ তোরাকে কিস করতে লাগলো। তোরা তখন বলল, কুষাণ থামো প্লিজ। তার মানে তুমি বোঝাতে চাচ্ছ এতদিন তুমি এসব ছাইপাশ খেয়েই যাবে? এখন একটু চুপ করো না। রাত 4টা বাজে, কিন্তু সকালে উঠতে দেরি হয়ে যাবে। তোমার আম্মুকে আমি কাল সবটা বলে দিব। আমার মুখ এভাবে জোর করে বন্ধ করে রাখলেও দেখি তোমার আম্মুকে তুমি কি বলে থামাও। কুষাণ এবার আর কোনো কথা বলল না। সে তোরার নরম গোলাপি ঠোঁট দুটো মুখে পুরে নিয়ে থাকলো কিছুক্ষণ, আর সাথে সাথে তোরার জ্ঞানানি বন্ধ হয়ে গেল। এখন পুরো ঘরে নীরবতা বিরাজ করছে, চারিদিকে নিস্তব্ধতা, আর তারই মাঝে ভালোবাসার মানুষের সাথে মধুর মিলন। ব্যাপারটা কিন্তু আসলেই সুন্দর। আর ভালোবাসার রাগ অভিমান জিদ না থাকলে সে ভালোবাসা কিন্তু জমে ওঠে না। ভালোবাসার সব উপকরণটা থাকা চাই, টক ঝাল মিষ্টি সব। কাল অনেক রাত ধরে জেগে থাকার ফলে আজ আর তোরা সকালবেলা উঠতে পারছিল না।
কুষাণ নিজেও বেহুশের মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। হঠাৎ তোরা নিজের থেকে চমকে উঠল, কিন্তু কুষাণ তাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকায় উঠতে পারল না সে। তখন তোরা কুষাণকে ডাক দিয়ে বলল। কুষাণ, কুষাণ। কুষাণ ঘুমু ঘুমু কণ্ঠ নিয়ে বলল, কেন এইভাবে ডিস্টার্ব করছো তোরা? আমাকে ছেড়ে দাও, তাহলেই আর ডিস্টার্ব করবো না। তোরা তখন বলল। কুষাণ সেই কথা শুনে তোরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল। তোরা তখন বলল, 9টা পার হয়ে গেছে কুষাণ। প্লিজ ছাড়ো আমায়। কুষাণ সেই কথা শুনে তোরাকে ছেড়ে দিয়ে কোল বালিশটা জড়িয়ে ধরে আবার অন্য পাশে শুয়ে থাকলো। তোরা তখন তাড়াতাড়ি করে বেড থেকে নেমে ওয়াশরুমে গিয়ে আগে ফ্রেশ হয়ে নিল। তারপর তাড়াতাড়ি করে কোনো রকম চুলগুলো মুছে মাথায় কাপড় দিয়ে দরজা খুলে বের হলো। আর মনে মনে ভাবতে লাগলো, কাল পর্যন্ত তো শাশুড়ি ঠিকই ছিল, না জানি আজ আবার কোন অশান্তি শুরু করে। আজ এত দেরি হলো উঠতে, ওরা তো নাস্তা খাওয়ার সময়ও হয়ে গেছে। তোরা মনে মনে দোয়া পড়তে পড়তে রান্নাঘরে প্রবেশ করলো। কিন্তু সে রান্নাঘরে গিয়ে যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না, কারণ কামিনী নিজে রান্নাঘরে রান্না করছে। তোরা এবার আরো বেশি ভয় পেয়ে গেল। সে ভেবেছে হয়তো কামিনী রাগ করে এভাবে রান্না করছে। টুনি আর জয়া এটা ওটা এগিয়ে দিচ্ছে কামিনীকে। তা দেখে তোরা এগিয়ে গিয়ে বলল, আম্মু, আপনি আবার রান্না করছেন কেন? এই টুনি, জয়া, তোরা আমায় একটু ডাক দিবি না? কামিনী তা শুনে বলল। আমি নিষেধ করেছি ডাকতে, কাল অনেক রাত পর্যন্ত জেগেছিলে, ভাবলাম ঘুমাও একটু। তোরা কামিনীর কথা শুনে একদম আকাশ থেকে মাটিতে পড়ে গেল। এত চেঞ্জ হয়েছে কামিনী। টুনি আর জয়া নিজেরাও অবাক। তারা তখন বলল, খালামণি, তুমি আবার রাগ করে এভাবে বলছো না তো? রাগ কেন? রাগ করবো কেন? একদম হেসে উঠে বলল কামিনী। কামিনীর হাসি মাখা মুখ দেখে কিছুটা হলেও স্বস্তি পেল তোরা। হঠাৎ জারিদ চৌধুরী ডাইনিং টেবিল থেকে চিৎকার করে বলল, তোমাদের কি হলো? আমি অফিসে যাব কখন? তোরা আমার শ্বশুরকে নাস্তা দিয়ে এসো। কামিনী তা শুনে বলল। এই বলে কামিনী নিজেই একটা পিরিচের রুটি আর অন্য আর একটা বাটিতে কিছু সবজি তুলে নিল, আর সেটা তোরার হাতে দিয়ে দিল। তোরা নাস্তার বাটি আর পিরিচ নিয়ে জারিদ চৌধুরীর কাছে চলে গেল। জারিদ চৌধুরী নাস্তা পাওয়া মাত্র খাওয়া শুরু করলো। যে এক টুকরো রুটির সবজি দিয়ে খেতে ধরলো, সাথে সাথে ওয়াক ওয়াক করতে লাগলো। তোরা তখন বলল, আব্বু, কি হয়েছে? এরকম করছো কেন? জারিদ চৌধুরী পানি দিয়ে আগে কুলি করে নিল, তারপর বলল, আজ তুমি নাস্তা বানাওনি তোরা? না আব্বু, আমার উঠতে একটু দেরি হয়েছে আজ। জারিদ চৌধুরী সেই কথা শুনে বলল, আমি মুখে দিয়ে বুঝতে পেরেছি এটা কাহিনীর কাজ। এ মানুষ যে কবে হলুদ আর লবণের পরিমাণ ঠিকভাবে দেবে তরকারিতে আল্লাহ ভালো জানে। সারা বছর অন্যের হাতে রান্না খেয়েছে, নিজে যে একটু শিখে নেবে রান্নাটা সে প্রয়োজন মনে করেনি। আব্বু প্লিজ চুপচাপ খেয়ে নাও খাবারটা। আম্মু অনেক যত্ন করে রান্না করেছে, ওনার ভুল ধরলে একদম অশান্তি শুরু করে দেবে সংসারে। এরকম খাবার কি করে মুখে দেব? আমি পারবো না, তার চেয়ে বরং অফিসে গিয়ে কিছু খেয়ে নেব। তোরা তখন বলল। জারিদ চৌধুরী তা শুনে বলল। এ বলে জারিদ চৌধুরী উঠে গেল। তোরা সেজন্য তাড়াতাড়ি করে নাস্তাগুলো লুকিয়ে রাখলো। এরই মধ্যে আবার কুষাণ এসে হাজির। কুষাণকে দেখে তোরা বলল, তুমি আবার কখন উঠলে? কোলবালিশ জড়িয়ে ধরে যেভাবে ঘুমোচ্ছিলে, ভেবেছিলাম তো আজ আর উঠবেই না। কুষাণ তখন তোরা কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, বউয়ের কাজ যদি কোলবালিশ দিয়েই হতো তাহলে মানুষ আর বিয়ে করতো না। তাড়াতাড়ি রুমে আসো, একটু কথা আছে। তোরা তা শুনে কুষাণকে সরিয়ে দিয়ে বলল, আম্মু রান্নাঘরে। কি সব বলছো? এখন যেতে পারবো না। আম্মু, আমি আবার রান্নাঘরে কেন? আমার আজ উঠতে দেরি হয়েছে, সেজন্য আজকের নাস্তা আম্মুই বানিয়েছে। তাই নাকি? দাও দেখি। আম্মুর হাতে নাস্তা খাবো আজ। আমার আম্মু আজ নাস্তা বানাইছে। কুষাণ খেতে পারবে এই নাস্তা? কুষাণ খেতে পারবে না ওই নাস্তা। আব্বু একবার মুখে দিয়ে আর দ্বিতীয়বার মুখে তোলেনি। আম্মু রান্নাঘর থেকে বের হলে আমি কিছু একটা বানিয়ে দিব তোমায়। আম্মু যে নাস্তা বানিয়েছে এটাই অনেক। যাও নাস্তা আনো, আমি পারবো খেতে। আম্মু, কুষাণ এসছে, ওর নাস্তা কোথায়? এই নাও। এই বলে কামিনী
তোরার হাতে দিয়ে দিল নাস্তা। তোরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে আর ভাবছে। আমি এত ভালো করে রান্না করে তবুও কারোর মন মতো হয় না, আর আজ আম্মুর হাতের এমন বাজে রান্না খেতে চাচ্ছে। কুষাণ একটা টু শব্দও করলো না। তার কোনো রিয়াকশন বুঝতে পারলো না তোরা, সে খেয়েই যাচ্ছে। এদিকে আবার কামিনী নিজের জন্য আর তোরার জন্য নাস্তা নিয়ে টেবিলে আসলো আর কুষাণকে বলল, বাবা কেমন লাগছে, খেতে পারছিস তো? হ্যাঁ আম্মু, খুব ভালো হয়েছে। কামিনী তা দেখে আরো একটা রুটি তুলে কুষাণের প্লেটে। কুষাণ তা দেখে বলল, আম্মু আমার পেট ভরে গেছে, আর খাবো না আমি। খা বাবা খা, আরেকটা খেলে কিছুই হবে না। কুষাণ তা শুনে খালি রুটিটাই ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো, আর তার সবজি দিয়ে রুটি খাওয়ার সাহস হলো না। বাবা সবজি দিয়ে খা। আম্মু, খালি রুটির যে টেস্ট হয়েছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। খালি ভালো লাগছে আমার। এরকম স্বাদের রুটি আমি খাইনি কখনো। আসলে মায়ের হাতের যে কোনো খাবারই ভালো লাগে। কুষাণ তখন বলল। কামিনী কুষাণের কথা শুনে হাসতে লাগলো। কে প্রশংসা করুক বা না করুক, তার ছেলে যে তার রান্নার প্রশংসা করবে সেটা সে ভালো করেই জানে।